ফরিদ আনোয়ারার এক সাধারণ পরিবারের সন্তান। ফরিদের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল একই গ্রামের শাহাদাত হোসেনের সাথে। একই ছাদের নিচে বসবাস, একই সাথে খাওয়া দাওয়া এবং একই সাথে কাজের কথা ভাগাভাগি করে নেওয়া। কিন্তু এই বন্ধুত্বই কাল হয়ে দাঁড়ায় ফরিদের জন্য। গত ২৬শে সেপ্টেম্বর রাতে শাহাদাতের বাড়ির ঠিক পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল ফরিদের নিথর দেহ। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল এবং পরবর্তীতে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করে। পরদিন অনুষ্ঠিত হয় জানাজা এবং দেওয়া হয় দাফন। দেখতে তার মৃত্যুটা সাধারণ হলেও আসলে কতটা সাধারণ তা ফরিদকে দাফন দেওয়া কৈখাইন জামে মসজিদের ইমাম থেকে শুনে আসি। তখন কাফন ফরানোর পর ওই মাথার দিকে যখন গেছি ওই বান দেওয়ার জন্য, তখন ওখান থেকে একটু সরাইয়ে যখন আনছে, মাথার পিছনের যে জায়গায় ছিল মাটির উপর, ওখানে একটু ব্লাড দেখছি। ফরিদের পরিবারের অভিযোগ, যৌথ বসতঘরের মালিকানা নিয়ে ফরিদ ও শাহাদাতের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। সেই বিষয়ে কথা কাটাকাটির জের ধরে খুন হয় ফরিদ। এই জায়গাটা আমার ভাইকে রেজিস্ট্রি দেওয়ার জন্য কাগজপত্র সবগুলো রেডি হয়েছে। তো দাঁড়িয়ে সবগুলো কাটে আনছে। কাটে আনার পরে এই বাউন্ডারিটা আমি দিতেছি 1 মাস ধরে। এই বাউন্ডারিতে কোনো বাঁধা সিঙ্গেলা আসে নাই এবং শাহাদাতের জায়গা মালিক দাবি করতেছে উনি এই জায়গার মধ্যে কোনোদিন আসে নাই যে জায়গা দাবি করার জন্য আমার ভাইয়ের জায়গা আমি বাউন্ডারি দিয়েছি। যা সম্পত্তি যা আছিল ব্যাগ কোনার ভাই করে আছে, আর আবার বাচ্চা ব্যাগ কিনেছে বাইরের কাছে, যত টিয়া হয়েছে ওরা ব্যাগ কিনার বাইরের কাছে। এই সম্পত্তি লুবে টিয়া হয়েছে, লুবে আর বাইরে মারবে ই আর মত ভাই আর মোসেলি সলমাইনে আশা দেখতে। আমাদের অনুসন্ধানী টিম বেরিয়ে পড়ে এই মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য। ঘটনার ঠিক ২ মাস ৪ দিন পর ফরিদ হত্যার মামলা দায়ের করে নিহতের পরিবার। মামলার বাদী হন নিহতের মা সেনোয়ারা বেগম। সেই মামলায় প্রথম আসামি করা হয় শাহাদাত হোসেনকে। মামলা সূত্রে জানা যায় ২৬শে সেপ্টেম্বর ঘটনার রাতে ফরিদ যখন তার ও শাহাদাতের যৌথ ঘরে প্রবেশ করার চেষ্টা করলে লাঠি হাতে শাহাদাত, সেলিম ও সোলাইমান তাকে ঘরে ঢুকতে বাধা প্রদান করে। তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা শাহাদাতকে প্রথমে লাঠি ও কিল ঘুষি মেরে ফরিদকে অজ্ঞান করে। আহত অবস্থায় তাকে ঘরের পিছনের দরজা দিয়ে খাইয়ের মধ্যে ফেলে দেওয়া হয়। ফরিদকে না পেয়ে তার মা সেনোয়ারা বেগম তার সন্তানদের নিয়ে ঘটনাস্থলে গেলে শাহাদাত ও তার সন্ত্রাসী দল দাবি করে যে ফরিদ ঘর থেকে শাহাদাতের ৫০,০০০ টাকা নিয়ে পালিয়ে গেছে। আমি দুয়ার আছে আর ফোন করে ডাকি আর ভিতরে কিলমারা কে আইনা মাতের আর দৌড়ি কিনে গাড়ি দিয়ে আনোয়ারা দিয়ে ঘুরিয়ে আসি আইনে যা তিন দিকে লই সাইডে এলে করি দুয়ার টেলি করে কিল মারা আছে দুয়ার গান কিল তো মারা নাই আর বুয়া যাইলো মোট তাকে এলো মধ্যে ফাঁকর গান দেখাইয়া হাতু দেয় এত একটা জানালা দিয়ে বোল ফালা দেয় পানির বোল ফালা এই ফাতিবে দেখাইয়া আঁকে দেয় ফটো দিয়ে আপু কোনোদিন যাইতে ভিতর দিয়ে হোক মারা দিছে। আমরা ঢুকতে প্রবেশ করতে পারতেছি না ঘরের মধ্যে। তোমরা আসো, তোমার বাইরে তোমরা বাইর করো। এখন আমরা আসে দেখলাম আমার মা আসলো, আমার ভাই আসলো, আমার ছোটো ভাই আসলো, দেখছে ওনারা হাতে 2-3টা 3-4টা লাঠি 4-5 জনের সাথে লাঠি নিয়ে দরজার পাশে দিয়ে হারিয়ে রয়েছিল। আমরা দেখছি দরজাটা খোলা, আমার ভাইকে ওনারা আমাদের হাতে গছাই দিতে পারে নাই। ইতা রাত লড়ি দুজনা তো লড়ি গালাগালি করে আর দেখি পিছনের দরজা আর আইনে খোলা দেখি তার আর করলি এখন আর পিছনের দরজা জ্বালাইন দি বাইর করে ছুরবাই দেয়। ফরিদকে না পেয়ে তার পরিবার ফিরে যাওয়ার সময় ফরিদকে সেই খাইয়ের মধ্যে দেখতে পায় স্থানীয় সিএনজি চালক টিপু ঘোষ। আমি এদিক থেকে গাড়ি নিয়ে আসতেছি, রাস্তা থেকে 10টার সময় দেখি এখানে একটা লোক হাওয়াডাবু করতেছে, মানে হাট্টেং লাড়াচাড়া করতেছে। তখন আমি দেখলাম দাঁড়াইয়ে, দেখতেছি উনি ফরিদ। তখন ওনার মামিকে ডাক দিয়ে বলতেছি দেখো এখানে ফরিদ কী করে। তো উনি আসছে যখন আমি সহ ধরে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে বলতেছে উনি নাকি ওনার সাথে শারীরিক সম্পর্ক করতো, ওনার থেকে অনেক টাকা নিছে করার জন্য, মানে জায়গা সম্পদ দেওয়ার জন্য বলছে। শাহাদাতের নাম বলছে, উনি বেমানি করছে ওনার সাথে।
ওনার সাথে প্রতিদিন রাত্রে এটা করতো আর কি। তারপরে বলছে নাকি ওনাকে মারধর করবে, এই করবে সে করবে, এমনিও বলছে, আমাকে বলছে, ওনার মামিকেও বলছে, একসাথে বলছে। এরপরে আমি ওর মামির সাথে নিয়ে গিয়ে ওখানে গোসল টোসল করাইছি, তারপরে মেডিকেলে নিয়ে গেছি, আনোয়ার মেডিকেল হাসপাতালে। আমি সহ ছিলাম। ওখান থেকে না পারবে বলছে, ওনারা লামাই দিছে, সিটাং মেডিকেলে পাঠিয়ে দিছি। ওখানে নাম লিখছিল। তিনি ফরিদের পরিবারকে খবর দিলে মামি লাকি আক্তার ফরিদের মাথায় ও শরীরে গুরুতর আঘাত দেখতে পায়। অভিযোগ অনুযায়ী ফরিদের মামিকে ফরিদ নিজে জানিয়েছিলেন, শাহাদাত, সেলিম, সোলাইমান এবং তাদের সঙ্গী আমাকে পিটিয়েছে। 5-10 মিনিট পর ওনারা চলে গেছে, আবার চলে গেছে। চলে যাওয়ার পর আমি মোবাইলটা নিয়ে রাস্তায় আসছি, শীতের এখানে এসে দেখতেছি ফরিদকে দেখি নাই। আমি প্রথম শুরুতে আছে, আমাকে বলতেছে তুমি এখানে কি করতেছ? সেলিম আর সলমান বলতেছে তুমিও এখানে কি করতেছ? আর তুমি না বসো, দিক দিকে ভালো যাচ্ছে, একটু টুকাই দেখতেছি আর কি, আমি তো দেখতেছি না। আবার আমি ওদের সাথে সাথে আবার ওখানে চলে গেছি। আমাকে একটা চাবি দিছে, আমাকে চাবি দেওয়ার জন্য বলতেছে চাবি দাও, হয়তো চাষি চাবিটা নাও। তা আমি বলতেছি আমার চাবি লাগবে না, আমি চাবি নিতে পারবো না, এই জামালা আমি বাজাতে পারবো না। আমি সেলিমকে এই কথাটা বলছি, বলার পর আবার তবু আমার চাবিটা দিছে। চাবিটা দিয়ে যখন আমি পালঙ্গের ভিতরে ঢুকে রাখছি, ও আমাকে ডাক দিছে। আগে আমার স্বামীকে ডাকছে, আমার স্বামী শুনে নাই, আমি শুনছি। আমি বাইর হয়েছি, বাইরে হওয়ার পর এখানে ফরিদ কেন? হ্যাঁ দিয়ে বুক ফরিদ হিন্দি বাইরে গিয়ে আসা মতো না, এরকম বলে ওদেরকে সহ নিয়ে গোসলখানায় নিয়ে গেছি। নিয়ে ওকে ধোয়াছি, ধোয়ানোর পর মাথায় দেখছি একটু রক্ত দেখছি, গায়ে হাতে যুগ দেখছি, যুগগুলো আমি ফেলে দিছি। ফেলার পর বলতেছে মামি আমি 4 লাখ টাকা দিছি। কিসের জন্য? জায়গার জন্য, আমাকে জায়গাটা দিবে বলছে, তাই আমি 4 লাখ টাকা দিছি। 4 লাখ টাকা দেওয়ার পর আমার মামাতো ভাইও আমার কথা শুনতেছে না, আমার মৌও আমার কথা শুনতেছে না, আমাকে নির্যাতন করতো সবসময়। কে করতো? সাজ্জাতে করতো, সাজ্জাতে করতো, আমার সাথে নির্যাতন করতো, প্রত্যেক দিন করতো, প্রত্যেক দিন। আমি যদি ওর সাথে না করি আমারে গালি দিত, আমার সাথে ঝগড়া করতো। আমি বলছি এটা তো মানা করি কিল্লে সুস গোলামুর ফুট, এটা তো মানা করি কিল্লে সুস, এরকম বলে বলে যুগগুলো আমি সব ফেলেছি। ফেলার পর ওকে দোয়াছি, যখন ভূমি যখন করে দিছে, ও আর আমার সাথে কথা বলতে পারতেছে না। যখন ভূমি করে দিছে, আমি ওর মার বাইকে ডাকছি, ওকে কথা বলতে পারছে, ওকে নিয়ে যাও মেডিকেলে। ওর মা বলতেছে আমার থেকে টাকা নেই। আমি বলছি তুমি তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও, ডাকে আনছি আগে, ওকে দোয়াই দিছি। দোয়ানোর পর ওর মার বাইকে গসাই দিছি, আর ওকে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও, কথা বলতে পারতেছে না। ও বলছে আমাকে রেকর্ডিং করার জন্য 2-3 কথা বলছে, আমি তো রেকর্ডিং করতে পারি নাই, তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও। মেডিকেলে নিয়ে গেছে আনোয়ারা, ওই বলছে আমরা পারবো না, সিটেং মেডিকেলে নিয়ে যাও। সিটেং মেডিকেলে আমি নিয়ে গেছি, আমরা 2-4 জন নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আমি ফরিদ বলতেছি, ফরিদ কোনো কথা বলতেছে না, আওয়াজও পাচ্ছি না। ফরিদকে এই অবস্থায় দেখে তার পরিবার তাকে প্রথমে আলোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও চিকিৎসকরা অবস্থা গুরুতর দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু এখানে শুরু হয় শাহাদাতের চক্রান্তের খেলা। আহত ফরিদকে আনোয়ারা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা সবকিছুই নিয়ন্ত্রণ করে শাহাদাতের বড় ভাই রাশেদ। ফরিদের বড় ভাইয়ের অভিযোগ, চট্টগ্রাম মেডিকেল কলেজে ফরিদকে আনা হলে রাশেদ তাদেরকে বের করে দেয়। আমার ভাইকে এখান থেকে গাড়ি তুলছিল, আসাতে অ্যাম্বুলেন্স ঠিক করে দিয়েছে, বলছে যে আইসি নিয়ে যাবো ওনাকে। আইসি নিয়ে যাওয়ার পরে বলছে যে ওনাকে আইসির মধ্যে সিট নাই, বাড়ি নিয়ে যান। সকালে আমি কী করবো, ওই কাগজপত্র নিয়ে আমি বাড়িতে আসবো সকালে। রাশেদ বলছে এটা। আমার বাইকে এখান থেকে সোনামোড় নিচে তালা যেখান থেকে আমরা ভর্তি করছি, এখানে ও রাশেদে বলছে রুগীটা আইসি নিচ্ছি। আইসি নেওয়ার সময় উনি বলছে যাও, ঠিক আছে। তখন আইসিউ নিচে আমাদেরকে অ্যাম্বুলেন্স পার্কে আইসি নিয়ে আইসি থেকে বলছে রুগী যখন মারা গেছে বাড়িতে চলে যাও। এই তুল লই যায় আইসিউর নিয়ে দি গাড়ি থামাই নে একখানা সারা ইকে গল গিয়ে দুয়ার উজু হদ একটা সিট নাই। ডাক্তারের হদ মানে কি আইসি দিয়ে যাবো, আমার রাশেদ হদ দিয়ে দিয়ে রাশেদ হদ আইসি দিয়ে যাবো, হতা হয় না আর বাইরে দিয়ে একটু সামলাইনি মোটাকাটি করে নাড়া হারাই। চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসার সময় এই রাশেদ সমস্ত কাগজপত্র গায়েব করে এবং ফরিদের লাশ ময়না তদন্তের আগে পরিবারের কাছে হস্তান্তর করেন। আমাদের একের পর এক সংবাদ প্রকাশিত হলেও টনক নড়েনি প্রশাসনের। উল্টো অর্থলোভী কিছু প্রশাসনিক ব্যক্তিদের তোপের মুখে পড়ে ভুক্তভোগীর পরিবার। আমরা গেছিলাম আনোয়ার যাওয়ার পরে মুসলিম রোড সাইডে দিয়ে আমি বসে গেছিলাম। নুরুল আফতারা আমারে ডাকছে, আমি তোমার তো সাদা খাওয়াতে সাইন লেছি। হ্যাঁ হলে আমি অন্ধ, আমি এটা চিনি না, তুমি সাদা খাওয়াতে
সাদা হাঁস সাইন নেওয়া যায় কি এই শালার ফুট আরো ছবি তুলে বিলার আরো ঠানি লেজার গই দুটো সুমন সহ আচ্ছা সুমন সহ আমার ঠানি নিয়ে যায় যার গই আবার আর ছবি তুললি ইয়ার পরে আবার ভিডিও করার আর ছবি তুলি সবাই লোক আর 2000 ঠানি লেজার গই মানুষ না করে চাইল সুমনে আরো এং করে হবে সাংবাদিকে আর সাংবাদিক হয় আর এইভাবে একবার না হয় একবার হই মানে দুজনে দুজন চাইলে লেজার গই মানুষজন আছিল কে কিছু নহর আমরা বলে লাশ রইয়ে বলে ব্যবসা করিস প্রশাসনের হামকে আর প্রশাসনের বিচার দিন প্রশাসনে বিচার করতে আনা যাইব আর লাশ রয়ে বলে ব্যবসা করিস হলাক টিয়ার ব্যবসা করার জন্য এই 7 বছর কোনোদিন নমুনি দেয় শাহাদতর মুকুন মেজি তোমার একটা টিয়া ফায়ার পয়সা ফায়ার স্বর্ণ ফায়ার গরু ফায়ার কোনোদিন আর ন হয় আইন প্রতিবেদন করি শুক্রবার দিন যেদিন আর পড়লা বাড়াবাড়ি করি এদিন হয়তো বা তোমার পথে টিয়া পয়সা পাবে আর কোনোদিন হইও না কিন্তু তুই ওদের ফরিতে জানা আর ন জানি এলে যাতে হয় আর ফুয়া আসে আর ফুয়া আসে দা যে 2 বছর তুমি যদি আর ফুয়াতে টিয়া পদ হয় আর ফুয়া দিবে লাখ লাখ টিয়া হামাইয়ে লাখ লাখ টিয়ার ব্যবসা করি বিদেশন মিজি আর ফুয়ার অত তুমি কোনোদিন ন হোক আর ন জানি শাহাদতের দে তুমি জানো জাঙ্গাও নাম বাঙ্গাই দিবে দে তুমি তুমি জানো আর 15 দিন 20 দিন আগত তো নিদি মানে ফরি তোরে তোমার নামে জাঙ্গান লই নে লাগি তুমি ফরি তোরে নাম বাঙ্গাই দিবে তুই দালে হাড়ি আনে দিও তুই এই কাগজপত্র দিয়ে মুন্সি ইয়াসিন আনোয়ারা ইয়াসিন মুন্সিরা আর পুয়া দেখাই তুমি তার উগ্র মানুষ আছিল ইবে হইতারে ইবে তার প্রশ্ন করি সদে তুই দাইল কিলে হাড়ি আনে দিলে তুই ইতার খস নদিলে ইতার বাইয়ে খস ইয়ে নারা ইয়াসিন মুন্সির হাসে কেন দেখাই তৈনি আরও 2-3 হাসে বলে দেখাইয়ে এলে মেয়ে তারা বাড়াবাড়ি করি নে দিনে দিনে 10-12 বছর 9 বছর আগে দিয়ে মুকুদি 10-12 বছরের সম্পর্ক তারা আর হওয়ার একদিনে কেন তারা সেলিমুর লই সলমানের লই মনসাবালির লই ইতারার লই না আর হওয়ার সম্পর্ক আর নাশ করে দিই খালাই মধ্য আতিকে আর গোফার দিনে দিনে এত্তের মহরিবার পরে নিয়ে লিগাল দে ফুয়া দে লাইতুন 9টা বাজে 10টা বাজে আদা মরা ফাইলাম আর লু আর হল জাগান হানো গিয়ে দেয় বুতুর আর এত শাস্তি দিও আর কি হারণ থানার নিলু আশা কিলে বুধ তো আসামিতুন ডাকিয়ে নে আর জিডি করি আসামির বাড়ির যাইব আসামিতুন লইব এখন আর বাদির হাসে যাই না আর এটা অসানি করলি তো ফরিদের পরিবারের চোখে অশ্রু ঝরে আমাদের ছেলে আর ফিরে আসবে না কিন্তু যারা তার প্রাণহানি ঘটিয়েছে তাদের শাস্তি আমরা চাই ন্যায়ের পথে আমাদের যাত্রা শেষ নয় আমরা চাই সমাজ জানুক বন্ধুত্ব ও বিশ্বাসের নামে কত বড় বিপর্যয় ঘটতে পারে ফরিদের হত্যাকাণ্ড কেবল একটি পারিবারিক ট্র্যাজেডি নয় এটি সমাজের জন্য এক নৃশংস সতর্কবার্তা বন্ধুত্ব আর্থিক লেনদেন এবং পারিবারিক জটিলতা হত্যাকাণ্ডের প্রেক্ষাপট গঠন করেছে তবে ন্যায়িক ও মানবিক বিচারের দাবি এই গল্পের কেন্দ্রবিন্দু